যে অন্তর্বর্তীকাল সরকার বলা হচ্ছে, কিন্তু যেই বিপ্লবের মধ্য দিয়ে আজকে আমরা এই অন্তর্বর্তীকাল সরকার পেয়েছি, আমরা কেন তাকে বিপ্লবী সরকার বলতে পারতেছি না বা বলছি না কেন? কারণ আমি তো বলতে চাচ্ছি এই সরকার আমাদের বিপ্লবী সরকার। কারণ গত ১৫ বৎসর যা যে যে ধরনের শোষণ আমাদের দেশে আ চলে আসছে বা চলছে, এখন সেই জিনিসগুলো যদি রাতারাতি পরিবর্তন আপনারা চান, কিন্তু এই ২৪ ঘন্টায় কেন? যে ঘটনা যে অবস্থা আছে ২৪ বৎসরে, বাট ২ যুগেও এটা পরিষ্কার করা সম্ভব হবে না যদি এই অবস্থায় আমাদের দেশ চলতে থাকে। এখন তো সেই গল্পের মতো বলতে হয় বা আপনার ভাষায় বলতে হয় জেকব ভাই, যে বাসর ঘরে বরকনে দেওয়ার সাথে সাথে আমরা সবাই যদি ওয়ান বাই ওয়ান লাইন ধরে গিয়ে আমরা যদি বলি যে আমাদের নাতি চাচ্ছি, আমাদের নাতনি চাচ্ছি, আমাদের ভাইয়ের ছেলে চাচ্ছি, ভাইয়ের মেয়ে চাচ্ছি, আবার কেউ এসে বলবে আমাদের ভাগনা ভাগ্নি সবকিছুই দরকার। এখন এ ধরনের ডিমান্ড করলে তো হবে না, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। এখন সেই সময়টা দেওয়ার জন্য যা দরকার, যে সিচুয়েশন তৈরি করা দরকার, যে সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা তো দিতে হবে। এখন এই সাপোর্টের জন্য পার্ট বাই ওয়ান বাই ওয়ান আসতে হবে। সেটা হলো এই যে দেখেন যে আমাদের যে ভাই কথা বললেন যে অবৈধ এই গত ১৫-১৬ বৎসরে পলিটিক্যাল সিচুয়েশনে বা আপনি পলিটিক্যাল লোকজন ধরেন, যে পলিটিশিয়ান ধরেন, ব্যবসায়ী ধরেন বা সোশ্যাল ওয়ার্কার ধরেন, যে সবাই কিন্তু টাকা বানিয়েছে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা যে দীপুমণি একবার আসছেন নিউ ইয়র্কে এসে সে একটা মানে সভায় বক্তব্য রেখে বলেছেন যে আজকে এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে রিকশাওয়ালা থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত এমন কেউ বলতে পারবে না কারো কাছে টাকা নাই, টাকা তারা বানায়নি। এটা দীপুমণির নিজ মুখের কথা। এবং তার এই কথাগুলো কিন্তু তখন ভাইরাল হয়েছে। তাইলে তারাই যদি বলে যায় তাদের কাছে এত টাকা, সে টাকাগুলো কোথায়? এবং আজকে যারা পালিয়ে আছে, কিভাবে এতদিন তারা পালিয়ে থাকে? সে পালিয়ে থাকা আমাদের নেতা নেত্রীগুলো কোথায়? সে পালিয়ে থাকা নেতা নেত্রীরা আজকে কেন সামনে তাদেরকে আনা হচ্ছে না? আজকে কেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? কর্মীদের তো অনেক পরের কথা, কিন্তু যারা লিড দিচ্ছে, এই যে গোবিন্দ সাহেব বলে গেছেন বরিশাল অঞ্চলের কথা, এই যে আবুল হাসনাতের ফ্যামিলির কথা কে না জানে? এই এটা যে শুধু আমাদের দক্ষিণ অঞ্চল তা না, তাদের আবির্ভাব এবং তাদের ইনফ্লুয়েন্স সব জায়গাতেই আছে, কিন্তু তাদের যে অবৈধ টাকা, অবৈধ মানি যেটা আছে, সেটা দিয়ে তারা এখন গেম প্লে করতেছে। কিন্তু এই যে টাকার যে বিষয়গুলো, আপনারা আজকে যদি এই আমাদের বর্তমান সরকার যদি এইটা করে যে না, অবৈধ মানিগুলো কোথায় আছে, এই ১৫-১৬ বছরে সবাই টাকা কামিয়েছে, এটা তাদেরই কথা। এটা যে আজকে ১ মাসে আমরা বলতেছি তা না, কিন্তু সেই টাকাগুলো কোথায়? সে টাকাগুলো বের করা হোক। এবং যারা লুকিয়ে আছে, যারা এখনো পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না কেন? তা আমরা কেন শুনতেছি না যে তারা অ্যারেস্ট হচ্ছে না? তারা কোথায় লুকিয়ে আছে? এবং আমরা এই কথাগুলো তো শুনতে পাচ্ছি যে ক্যান্টনমেন্টের ভিতরে এখনো শত শত মানুষ লুকিয়ে আছে। তারা কোথায় লুকিয়ে আছে? তারা তো আকাশের নিচে নাই, তারা গাছের নিচে নাই, তারা কারো না কারো বাড়িতে লুকিয়ে আছে। সে বাড়িগুলো কোথায়? কারা তাদেরকে শেল্টার দিয়েছে? তাইলে আমরা কি বলতে পারি না যারা এখন এদেরকে শেল্টার দিয়েছে এবং তারাই মূল গোড়াগাট এই চক্রান্ত প্লে করার জন্য? এবং এই চক্রান্ত প্লে তারাই করতেছে, যাদের হাতে অবৈধ মানি আছে, যাদের হাতে অবৈধ পাওয়ার আছে, এবং তারাই এটা প্লে করতেছে। তাহলে আমি বলবো যে আমাদের যে এই অন্তর্বর্তীকাল সরকার আমরা সবাই বলে পিছনে যে গেম প্লে করতেছি, এই গেম প্লেটা না করে আমরা বিপ্লবী সরকার বলে, বিপ্লবী একজন সরকার যেভাবে দেশ চালাতে হয় তাকে সেই দেশ চালানোর সুযোগ করে দেই আমরা।
ওকে, নিরুনিরা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ক্লিয়ার করে বলেছেন। এবার আমি সেম প্রশ্নটা হাজী নুরুল ইসলাম সাহেবকে আমি করব। একটা ৪৫ দিনের একটা সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে সব দাবি দেওয়া নিয়ে মারামারি, ধরাধরি, গাড়ি ভাঙচুর, রাস্তাঘাটে আন্দোলন, রক্ত দেব আরো দেব, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন হাজী ইসলাম সাহেব? জ্যাকব মিল্টন সাহেব এবং দেশে ও প্রবাসে বাংলাদেশে ভাই বোনেরা, আমি সর্বপ্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে ডক্টর ইউনূসের মতো লোক আমাদের এমন সময়ে কাণ্ডারি হয়ে দায়ভার গ্রহণ করেছেন। ২০০৭ সালে যখন ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে বলেছিল, তখন ডক্টর ইউনূস অস্বীকার করায় আমি খুবই মর্মাহত ছিলাম। পরে জানতে পারলাম ডক্টর ইউনূস এই স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়ে এই দেশের কিছু করতে পারবে না, বিধায় তিনি রাজি হননি। এবং আজকে আমি পুরোপুরি উপলব্ধি করতে পারতেছি ডক্টর ইউনূসের যে কথাটা, স্বল্প সময়ে বিগত সরকারের আগাছাগুলি দূর করে জাতিকে কোনো শান্তি প্রদান করতে পারবে না। আমার পূর্ববর্তী বক্তা মিস্টার গোবিন্দ প্রামাণিক অত্যন্ত চমৎকার ভাবে দেশের পরিস্থিতি তুলে ধরেছেন। আমার কথা হচ্ছে, জ্যাকব সাহেব ডক্টর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর এটা বিপ্লবী সরকার বলেন, ছাত্র জনতার নিয়োজিত সরকার বলেন, একই কথা। ডক্টর ইউনূসকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা ছিল এই ভঙ্গুর দেশটাকে আবার ঘুরিয়ে এনে আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে উনি ক্ষমতা থেকে সরে যাবেন। সেই সুষ্ঠু নির্বাচনটা চাইলেই কালকে দিয়ে দিতে পারতেছে না, কারণ গত ১৬-১৭ বছরে দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে হাসিনা, সেখান থেকে বেরিয়ে আসতে ডক্টর ইউনূসের যথেষ্ট সময়ের প্রয়োজন। আমি সেজন্য বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে আমি অনুরোধ করব, বাংলাদেশের ক্ষমতা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আপনারা ধৈর্য ধরুন, ডক্টর ইউনূস সাহেবকে সময় দিন আগাছাগুলি দূর করতে। আপনারা সেই আগাছাগুলি দূর করতে পারবেন না, সেই আগাছা রেখে আপনারা ক্ষমতা এসে আপনারা নিজেরা ধ্বংস হয়ে যাবেন। এবার যদি আপনারা ধ্বংস হন, আর জীবনেও ঘুরে দাঁড়াতে পারবেন না। তাই আমি বলবো, বর্তমান যে সরকার আছে, সেই সরকার যেন গত ১৬-১৭ বছরে যেই রাজনৈতিক দলটা বাংলাদেশকে এইভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এই নামে জন্তু যেন কোনো বাংলাদেশের রাজনীতিতে থাকতে না পারে। এই দলটাকে সর্বস্তরে নিশ্চিহ্ন করে দিয়ে যেতে হবে, কারণ তাদের রাজনীতি করার কোনো অধিকার এই স্বাধীন বাংলাদেশে থাকতে পারে না। সুতরাং আমি এই কথাটাও বলবো, ডক্টর ইউনূসের এই সরকারকে, বাংলাদেশের একটা সরকার ৬০-৬৫ জন মন্ত্রী নিয়ে করেছে। এই বাংলাদেশটাকে চালাতে ডক্টর ইউনূসকে আমি বলবো অন্তত ৩০ জন সদস্য যেন যুক্ত করা হয় এই দেশটাকে এই স্বল্পকালীন চালাতে এবং এই দেশটাকে আগাছা মুক্ত করতে। জ্যাকব সাহেব, আজকে আমার অনেক কিছু বলার আছে, আমি ধারাবাহিকভাবে কথাগুলি বলে যাব। সর্বপ্রথমেই আমি বলতে চাচ্ছি, এই শেখ হাসিনাকে গত ১৬-১৭ বছর যে সমস্ত রাজনৈতিক দলগুলি হাসিনাকে সঙ্গ দিয়েছে, তারা যদি হাসিনাকে সঙ্গ না দিত, তাহলে তারা ২০১৪ নির্বাচন করতে পারে না, 18 নির্বাচন করতে পারে না, 2024 নির্বাচন করতে পারে না। সুতরাং হাসিনাকে যারা সঙ্গ দিয়েছে তারা হাসিনার মতো অপরাধী, যেমন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, রওশন এরশাদের স্বামী হোসাইন মোহাম্মদ এরশাদ। আমরা জানি সে কোনো অবস্থাতেই হাসিনার এই পাতানো নির্বাচনে সে যেতে চায়নি, কিন্তু রওশন এরশাদ তাকে ব্ল্যাকমেইল করে তাকে বাধ্য করেছে এই হাসিনার সাথে সেই নির্বাচনে যেতে। এমনকি আমি বলবো, এই হাসপাতালে এরশাদকে হত্যা করা হয়েছে, তার স্বাভাবিক মৃত্যু হয় নাই, আমি সেই হত্যারও বিচার চাইব। সঙ্গে সঙ্গে মেজর জিয়া হত্যার বিচারও আমি দাবি করব। যদি বিএনপি সেই বিচার দাবি না করে, তাহলে আমি বাংলাদেশের আইনজীবীদের প্রতি আমার অনুরোধ রইল, আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম ও ডাকঘর অম্বরপুর, উপজেলা চান্দিনা, জেলা কুমিল্লা, নিউ ইয়র্ক, টেলিফোন নম্বর 7186665946। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আপনাদের যা খরচাদি লাগে আমি ব্যবস্থা করব। আমি জিয়া হত্যার মামলা চাই এবং এরশাদ হত্যার মামলাও আমি চাই। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট,
ভেঙে ফেল কর রেল পাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান তোর গলায় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি তারা